নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা ইতিহাসের বিচিত্র নারী। তাদেরই মধ্যে একজন হলেন অশোক জননী সুভদ্রাঙ্গী। নাপিতানি, নাপিতানি সম্বোধনটার সঙ্গে জড়িয়ে থাকতো এক রাস বিদ্রূপ আর উপেক্ষা। মৌর্য বংশীয় সম্রাট বিন্দুসারের অন্তঃপুরে ক্ষৌরকর্মে নিযুক্তা হয়েছিলেন সুভদ্রাঙ্গী। সম্রাটের মহিষীর সংখ্যা তো নেহাত কম ছিল না। সুভদ্রাঙ্গীর কাজ ছিল তাদের প্রত্যেকের ব্যক্তিগত পরিচর্যা। মহিষীদের অনুমতি ব্যতি রেখে অন্তঃপুরের বাইরে কোথাও, এমনকি সম্রাটের সম্মুখে যাবার হুকুমও ছিল না এই রমণীর। পট্টমহিষীর এমনই কড়া নির্দেশ। অবশ্য এত করেও সম্রাটের দৃষ্টি থেকে সুভদ্রাঙ্গীকে আড়াল করে রাখা সম্ভব হয়নি। সম্রাট শুধুমাত্র মুগ্ধই হননি, সুভদ্রাঙ্গীকে ধর্মপত্নীর মর্যাদাও দিয়েছিলেন। সুভদ্রাঙ্গীর বিচিত্র ভাগ্য পরিক্রমার সে এক ক্রান্তি মুহূর্ত। আসলে কালো মেঘের দল আকাশের চন্দ্রকে যতই আবৃত করে রাখার চেষ্টা করুক, সে চির আবৃত থাকে না। উপমাটি মোটেই অতিশয়োক্তি হলো না। সুভদ্রাঙ্গী শুধুমাত্র আলোকিত পূর্ণচন্দ্রের রূপ নিয়েই জন্মাননি। জন্ম মুহূর্ত থেকেই সুভদ্রাঙ্গী অতি সুলক্ষণা। জন্ম তার ব্রাহ্মণ কন্যা রূপে। তার পিতা ছিলেন চম্পকনগরীর এক সম্পন্ন ব্রাহ্মণ। সুভদ্রাঙ্গীর জন্মের পর তার শরীরে নানা শুভ লক্ষণ দেখে দৈবজ্ঞরা ঘোষণা করেছিল, এই নারী ভবিষ্যতে এক পরাক্রান্ত সম্রাটের মহিষী হবার সৌভাগ্য অর্জন করবে। শুধু তাই নয়, সেই সম্রাট স্বামীর ঔরসে এই নারীর গর্ভে যে দুটি সন্তান জন্মগ্রহণ করবে, তাদের মধ্যে একটি হবে সসাগরা পৃথিবীর অধীশ্বর এবং অন্য পুত্রটি হবে সংসার ত্যাগী সন্ন্যাসী। দৈবজ্ঞের এই ভবিষ্যৎবাণী স্মরণ করেই সুভদ্রাঙ্গীর ব্রাহ্মণ পিতা যৌবনবতী কন্যাটিকে সঙ্গে নিয়ে একদিন হাজির হয়েছিলেন মগধ সম্রাট বিন্দুসারের রাজধানী পাটলিপুত্রের রাজসভা কক্ষে। সম্রাট তখন পাত্রমিত্র সহ সিংহাসনে বসে রাজকর্ম পরিচালনায় ব্যস্ত। এরূপ সময়ে সর্বালঙ্কার ভূষিতা কন্যাটিকে সম্রাট সমীপে উপস্থিত করে ব্রাহ্মণ বলেছিলেন, সম্রাট, আমার এই সর্বসুলক্ষণা কন্যাটি একমাত্র আপনারই উপযুক্ত। একে আপনি পত্নীত্বে বরণ করে রাজমহিমা অক্ষুণ্ণ রাখুন। প্রসঙ্গত একটা কথা এখানে বলে নেওয়া ভালো যে জাতিভেদ প্রথা ভারতীয় সমাজে তখনও উগ্ররূপ ধারণ করেনি। বিশেষত দেশের রাজা যে কোনো বর্ণের কন্যাই গ্রহণ করতে পারতেন। সে যাই হোক, অসামান্যা রূপবতী সেই রমণী সেদিন নিঃসন্দেহে বিন্দুসারের হৃদয়কেও মুগ্ধ করেছিল। কিন্তু তখন তিনি গুরুতর রাজকর্মে ব্যস্ত। অতএব আর দ্বিরুক্তি না করে ব্রাহ্মণের অনুরোধ তিনি রক্ষা করলেন। সেই কন্যাকে তখনকার মতো প্রেরণ করলেন অন্তঃপুরে রানীদের কাছে। এরপরই শুরু হলো সুভদ্রাঙ্গীর জীবনের সেই লাঞ্ছনার দুর্ভাগ্যের দিনগুলি। অন্তঃপুরে তার উপস্থিতিতে রীতিমতো শঙ্কিত হলেন অন্যান্য রাজমহিষীগণ। তাঁরা ভাবলেন, এই আলোকরূপা অসামান্য সুন্দরী তাদের সকলের কপাল ভাঙবে, আর বুঝি সম্রাট ফিরে তাকাবেন না তাদের প্রতি।
আর সম্রাট, সেকালের রাজা মহারাজারা, সম্রাটরা রমণীর রূপ দেখে মুগ্ধ হতেন যত তাড়াতাড়ি, বিস্মৃত হতেও বেশি সময় লাগতো না। শকুন্তলা দুষ্মন্ত সহ এ ব্যাপারে ভুরি ভুরি দৃষ্টান্ত প্রাচীন রাজকাহিনীগুলির মধ্যে পাওয়া যাবে। তার উপর এখানে ভোলাবার মতো মানুষের অভাব তো অন্তঃপুরে একেবারেই ছিল না। রাজা বিন্দুসারের অসংখ্য ভার্যা, সুতরাং বিশেষ একজনকে শুধু স্মৃতির আকাশে ধরে রাখা একটু কষ্টকর বই কি। অতএব একেই বলে ভাগ্যের পরিহাস। ব্রাহ্মণ কন্যা সুভদ্রাঙ্গী অন্তঃপুরিকাদের চক্রান্তে পরিণত হলেন নাপিতানিতে। ভাগ্যের এই বিরূপতাকে কিন্তু তখনকার মতো মেনেই নিয়েছিলেন সুভদ্রাঙ্গী। তার মনে ভেসে উঠেছিল তার পিতার এক উপদেশবাণী, মনে রেখো কন্যা, জীবনে সত্যিকারের সুকৃতি যদি তোমার থাকে, দুর্ভাগ্যের ছায়া কখনোই তোমার ভাগ্য চির অন্ধকার করে রাখতে পারবে না। দৈবজ্ঞের গণনায় দেবীর অংশে তোমার জন্ম, তুমি রাজরানী হবে, রাজমাতা হবে। অন্তঃপুরে পট্টমহিষীর ব্যক্তিগত পরিচর্যাকালে নাপিতানি সুভদ্রাঙ্গীর কখনো কখনো একথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে হৃদয়ে জেগে উঠত এক অরুণ হতাশ্বাস। তবে কি সব মিথ্যা? মিথ্যা দৈবজ্ঞের গণনা, পিতার আশীর্বচন? কিন্তু কে না জানে, উজ্জ্বল হীরক আপন দুটিতে প্রকটিত হয়। অন্তঃপুরের এই ক্ষৌরকার রমণীর কর্মনিপুণতার খ্যাতি গিয়ে পৌঁছল স্বয়ং সম্রাটের কানে, এবং একদিন সুভদ্রাঙ্গীর ডাক পড়ল সম্রাট সমীপে। এই নাপিতানির কর্মদক্ষতায় সেদিন বিন্দুসার প্রকৃতই সন্তোষ লাভ করলেন, মুগ্ধ হলেন তার রূপে। সন্তুষ্ট সম্রাট সুভদ্রাঙ্গীকে পারিতোষিক দিতে চাইলেন। এই মুহূর্তটির জন্যই এতদিন অপেক্ষা করেছিলেন দুর্ভাগ্যপীড়িত এই নারী। তিনি মহারাজের কাছে পত্নীর মর্যাদা প্রার্থনা করলেন। বিস্মিত হলেন নৃপতি বিন্দুসার। এক সামান্য ক্ষৌরকার রমণীর পক্ষে রাজমহিষীর সম্মান লাভ কি করে সম্ভব? এ কি আস্পর্ধা ওই রমণীর? সুভদ্রাঙ্গী তখন চোখের জলে তাঁর জীবনের সব বৃত্তান্ত জ্ঞাপন করলেন সম্রাটকে। ভাগ্যের কোন পরিহাস আর কার চক্রান্তে সর্বসুলক্ষণা ব্রাহ্মণ কন্যা সুভদ্রাঙ্গী সম্রাটের অন্তঃপুরে ক্ষৌরকর্মে দিন যাপন করতে বাধ্য হয়েছেন, সেই ইতিহাসের সবটুকুই জানলেন সম্রাট বিন্দুসার। অতঃপর দৈবজ্ঞের প্রথম ভবিষ্যৎবাণী পূরণ হতে দেরি হলো না। সুভদ্রাঙ্গী হলেন বিন্দুসারের মহিষী। যথাসময়ে তার গর্ভে জন্ম হলো সম্রাটের দুই পুত্র, অশোক আর বিতোষকের। কিন্তু সুভদ্রাঙ্গীর এই ভাগ্য পরিবর্তন নতুন করে ঈর্ষার দাবানল সৃষ্টি করল রাজ অন্তঃপুরে। চক্রান্তের কুটিল স্রোত সুভদ্রাঙ্গীকে আবার ভাসিয়ে দিল সম্রাটের প্রেম ডোর হতে। পট্টমহিষীর কূট কৌশলে সুভদ্রাঙ্গী পুনরায় নিক্ষিপ্ত হলেন উপেক্ষার অন্ধকারে। সুভদ্রাঙ্গীর দিন কাটতে লাগল দুই পুত্র অশোক আর বিতোষককে বুকে নিয়ে। উপযুক্ত শিক্ষায় রাজপুত্রদের শিক্ষিত করাই এখন সুভদ্রাঙ্গীর একমাত্র জীবনব্রত। যদিও এই রাজমহিষীর আর্থিক সামর্থ্য আজ অতি সীমিত, স্বামী তার প্রতি অনুরাগী নন। তবু এই রমণীর যা আছে অন্য মহিষীদের নেই, তা হল দৃঢ় ইচ্ছাশক্তি,
মনোবল আর ব্রাহ্মণ পিতার কাছ থেকে পাওয়া শিক্ষা সবটুকুই তিনি দান করলেন পুত্রদের। এইভাবে কেটে গেল অনেকগুলি বছর। যৌবনে পদার্পণ করল দুই পুত্র। পুত্রদের মুখের দিকে তাকিয়ে মন ভরে ওঠে সুভদ্রাঙ্গীর। বিশেষত জ্যেষ্ঠ অশোককে নিয়ে মনে তার অনেক স্বপ্ন জড়িয়ে আছে। আর অশোককে সত্যিই রাজার ছেলে বলেই মানায় বটে। এই বয়সেই তার মধ্যে নানা রাজোচিত গুণের সমাবেশ ঘটেছে। একান্ত নিষ্ঠায় নানা বিদ্যা শিক্ষায় পারঙ্গম হয়ে উঠেছে রাজকুমার। কিন্তু তবু এই পুত্র সম্রাট পিতার প্রিয় হয়ে উঠতে পারেনি। অশোকের বহু রাজকীয় গুণ থাকার সত্ত্বেও বৈমাত্রেয় ভ্রাতারাই, বিশেষত পট্টমহিষীর পুত্র সুসীমি সাম্রাজ্যের প্রিয় পুত্রের স্থান অধিকার করেছে। সকলের অনুমান সুসীমি এই মগধ সম্রাটের ভবিষ্যৎ উত্তরাধিকারী। সুভদ্রাঙ্গী সব দেখেন, শোনেন আর নিজেই নিজেকে প্রবোধ দেন। দৈবজ্ঞের প্রথম ভবিষ্যৎবাণী সুভদ্রাঙ্গীর জীবনে সত্য হয়েছে। দ্বিতীয়টি কি তবে ব্যর্থ হবে? অশোক পাবে না মগধ সাম্রাজ্যের উত্তরাধিকার? তবে কিসের আশায় এই দুঃখ সাগরের মাঝে বুক বেঁধে আছেন অশোক জননী সুভদ্রাঙ্গী? তারপর এলো সেই দিন। পিঙ্গল বৎস নামে আজীবক সম্প্রদায়ের এক মহাজ্ঞানী পরিব্রাজককে সম্রাট বিন্দুসার অত্যন্ত শ্রদ্ধা করতেন। একদিন তিনি এলেন রাজধানী পাটলিপুত্র নগরীতে। সম্রাট বিন্দুসার এই সম্মানিত মহাজ্ঞানীকে যথাবিহিত পাদ অর্ঘ্য এবং নানা উপাচারে সম্মানিত করে এক বিশেষ অনুরোধ জানালেন। তা হল সম্রাটের পুত্রদের মধ্যে ভবিষ্যতে কে সিংহাসনে বসার উপযুক্ত তা তাকে নির্ধারণ করে দিতে হবে। পিঙ্গল বৎস রাজি হলেন এবং সম্রাটকে বললেন, এ ব্যাপারে রাজকুমারদের একটি পরীক্ষা গ্রহণের প্রয়োজন হবে। পরীক্ষাটি হবে রাজপ্রাসাদ থেকে কিছু দূরে সবূর্ণ মণ্ডপ নামে এক রাজ উদ্যানে। রাজপুত্রদের সম্রাট যেন সেখানে হাজির হতে আদেশ দেন। আজই সেই পরীক্ষার দিন। কিছু সময় পূর্বে সম্রাট তাঁর পুত্রদের সঙ্গে নিয়ে সবূর্ণ মণ্ডপ যাত্রা করেছেন। একমাত্র বাদ দিয়েছেন অশোককে। অশোক যে মগধ সিংহাসনের উত্তরাধিকারী হতে পারে তা বুঝি সম্রাট স্বপ্নেও ভাবতে পারেন না। কিন্তু সুভদ্রাঙ্গী এত সহজে ভাগ্যের হাতে পরাজয় মানতে রাজি নন। তিনি ডেকে পাঠিয়েছেন পুত্রকে আপন কক্ষে। মা, আমায় স্মরণ করেছ? এতক্ষণ ভাবনার অতলে তলিয়েছিলেন অশোক জননী। পুত্রের কণ্ঠস্বরে চমক ভাঙে। অশোক কক্ষে প্রবেশ করেছে। সুভদ্রাঙ্গীর দৃষ্টি নিবদ্ধ হয় তার প্রিয় পুত্রের প্রতি। শৌর্য বীর্যবত্তায় শ্রেষ্ঠ তাঁর এই পুত্রটির সর্বাঙ্গে রাজকীয় আভিজাত্য। অশোক প্রিয়দর্শী, প্রিয়ভাষী। রাজ অমাত্যগণের অনেকেই তাকে ভালোবাসে। বিশেষত প্রধান অমাত্য খল্লটক অশোকের অত্যন্ত অনুরাগী। তবু পিতার স্নেহ অশোক পাননি। হয়তোবা সুভদ্রাঙ্গীর পুত্র বলেই উপেক্ষিত। আর সে কারণেই আজ পর্যন্ত কোনো গুরুতর রাজকার্য সাধনে ডাক পড়েনি অশোকের। ভাবতে ভাবতে মনটা ভারাক্রান্ত হয়ে উঠল সুভদ্রাঙ্গীর। প্রিয় পুত্রের প্রতি পিতার অবহেলায় কোন জননীর অন্তর না ব্যথাতুর হয়।
মা, কী কারণে আমায় ডেকেছ? আদেশ করো মা। সুভদ্রাঙ্গী আবার অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। অশোকের কথায় তন্ময়তা ভাঙে। সুভদ্রাঙ্গী উঠে দাঁড়ান, তারপর অশোকের দিকে কয়েক পদ অগ্রসর হয়ে বলেন, পুত্র অশোক, আমার ইচ্ছা তুমি সবর্ণ মণ্ডপে যাত্রা করো। সেখানে মগধ সাম্রাজ্যের উত্তরাধিকারী নির্বাচন করবেন মহাজ্ঞানী পিঙ্গল বৎস। কিন্তু মা, পিতা আমায় সেখানে আহ্বান জানাননি। যদি তিনি অসন্তুষ্ট হন? পুত্রের চোখে চোখ রাখলেন মাতা, বলেন, ভুলে যেও না অশোক, তুমিও রাজপুত্র। তুমি পরীক্ষাস্থলে উপস্থিত হবে পুত্রের অধিকারে। মনে রেখো, সুকৃতি আর পুরুষাকার দ্বারা দুর্ভাগ্যকেও জয় করা যায়। তোমার আদেশ শিরোধার্য হোক মাতা। মস্তক অবনত করে অশোক মায়ের পদধূলি গ্রহণ করে। পুত্রের মস্তক আঘ্রাণ করে তাকে আশীর্বাদ করেন জননী। তারপর বিদায়কালে পুত্রের আহারের জন্য মাটির পাত্রে কিছু শালিধান্যের ভাত এবং দই সঙ্গে দিয়ে সুভদ্রাঙ্গী শুধু বলেন, মনে রেখো পুত্র, শ্রেষ্ঠ যান, আসন, খাদ্য, ব্যঞ্জন আর ভোজন পাত্র যিনি ব্যবহার করেন তিনিই ভূপতি হওয়ার যোগ্য। অশোক জননীর কথায় থমকে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত শুধু অর্থ অনুধাবনের চেষ্টা করে। তারপর পুনরায় মাতার আশীর্বাদ গ্রহণ করে শালিধান্যের ভাত আর দই ভাণ্ড সঙ্গে নিয়ে কক্ষ ত্যাগ করে বেরিয়ে যান। প্রাসাদ গবাক্ষ থেকে পুত্রের গমন পথের দিকে তাকিয়ে বিন্দুসার পত্নী সুভদ্রাঙ্গীর মুখে ফুটে ওঠে মৃদু হাসি। বুদ্ধিমান পুত্র তার ইঙ্গিত বুঝতে ভুল করবে না, এ বিশ্বাস তার আছে। এ সময় সুভদ্রাঙ্গীর আবার মনে পড়ে গেল তার ব্রাহ্মণ পিতার সেই বাণী, সুকৃতি যার সহায়, ভাগ্যের বিরূপতা তাকে কিছুতেই চির অন্ধকারে ভরিয়ে রাখতে পারে না। পারবে কি অশোক সুভদ্রাঙ্গীর জীবনের দ্বিতীয় ভবিষ্যৎবাণী সফল করে তুলতে? এর পরের ঘটনা অত্যন্ত নাটকীয়। সবর্ণ মণ্ডপের পরীক্ষাস্থলে সকল রাজপুত্রের মধ্যে সুভদ্রাঙ্গীর পুত্র অশোকই একান্ত অভাবিতভাবে শ্রেষ্ঠ স্থান লাভ করল। সম্রাট বিন্দুসার পর্যন্ত হতচকিত হলেন পিঙ্গল বৎসের বিচিত্র পরীক্ষা পদ্ধতিতে। তিনি আশা করেছিলেন তার প্রিয় পুত্র সুসীমকেই উপাধ্যায় যোগ্য উত্তরাধিকারী রূপে নির্বাচিত করবেন। আর শুধু সুসীমই বা কেন, অন্যান্য রাজপুত্রেরাও সবর্ণ মণ্ডপে সমবেত হয়েছিল মহামূল্য পরিচ্ছদ শোভিত হয়ে সুসজ্জিত অশ্ব কিংবা রত্নখচিত রথে চড়ে। তারা পরীক্ষাগারে মূল্যবান আসনে আসীন হয়েছিল। অপরপক্ষে অশোকের পরিচ্ছদ ছিল অতি সাধারণ। সে এসেছে এক বৃদ্ধ হাতির পিঠে চড়ে এবং পরীক্ষা মণ্ডপের ভূতলেই সে উপবেশন করেছে। এরপর মহা উপাধ্যায় পিঙ্গল বৎস পরীক্ষা মণ্ডপে প্রবেশ করে সম্রাটকে অনুরোধ করলেন, প্রথমে রাজপুত্রদের খাদ্য ব্যঞ্জনে পরিতৃপ্ত করে তাদের পথশ্রান্তি দূর করতে। সেই মতো সম্রাটের আদেশে নানা সুখাদ্য, পিষ্টক, মাংসযুক্ত ব্যঞ্জন পরিবেশন করা হলো রাজকুমারদের মধ্যে। কিন্তু অশোক গ্রহণ করল মাটির পাত্রে সঙ্গে আনা মায়ের দেওয়া সেই শালিধান্যের ভাত ও দই। এরপর সম্রাটের অনুরোধক্রমে
মহাজ্ঞানী পিঙ্গল বৎস তাঁর অভিমত জ্ঞাপন করে বললেন, আজকের পরীক্ষাগারে রাজকুমাররা নিজেরাই নিজেদের পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন করে ফেলেছে। আজ এখানে যে শ্রেষ্ঠ বাহনে চড়ে এসেছে, শ্রেষ্ঠ আসনে বসে, শ্রেষ্ঠ পাত্রে শ্রেষ্ঠ খাদ্য ব্যঞ্জন গ্রহণ করেছে, সেই ভবিষ্যতে সম্রাট হবার উপযুক্ত। অন্যান্য রাজপুত্রেরা যখন সকলেই নিজের নিজের মহামূল্যবান বাহন, আসন আর খাদ্য ব্যঞ্জনের আর্থিক হিসেব নিকেশ করতে করতে ভবিষ্যৎ রাজা হবার সম্ভাবনায় উৎফুল্ল হয়ে উঠেছে, পিঙ্গল বৎস অশোককেই প্রতিযোগিতায় বিজয়ী হিসাবে ঘোষণা করলেন। তিনি বললেন, বাহন হিসাবে শ্রেষ্ঠ হাতি, শ্রেষ্ঠ আসন ভূতল, শ্রেষ্ঠ খাদ্য অন্ন আর শ্রেষ্ঠ ব্যঞ্জন দধি, এসবের সঙ্গে কোনো মহামূল্য বাহ্যিক আড়ম্বরেরই তুলনা হয় না। মায়ের আশীর্বাদ আর শিক্ষাতেই অশোক এই বোধ পূর্বেই অর্জন করেছিল। এর পরের কাহিনী আছে প্রচলিত ইতিহাসের পাতায়। বিন্দুসারের মৃত্যুর পর অশোকই মগধ সিংহাসনে আরোহণ করেছিলেন এবং পরবর্তীকালে ভারতের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা এবং ধর্মের ক্ষেত্রে এক নবযুগের রচনা করেছিলেন তিনি। এইভাবেই অশোক জননী সুভদ্রাঙ্গীর জীবনে দৈবজ্ঞের দুটি ভবিষ্যৎবাণীই সফল হয়েছিল। সাময়িক দুর্ভাগ্যকে সুভদ্রাঙ্গী জয় করেছিলেন আপন সুকৃতি এবং কর্মফলে। সুভদ্রাঙ্গী ভারত ইতিহাসের এক মহীয়সী নারী। আজকের কাহিনীটি এখানেই শেষ হলো। তোমরা সবাই দয়া করে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।